আজ শীতলের জীবনের সবচেয়ে বড় দিন ছিল, ওর বিয়ের দিন। ও নিজের কলেজের প্রেম অমনের সাথে আজ পরিবারের সকলের সম্মতিতে বিয়ে করতে যাচ্ছিল। বিয়ের পোশাক পরে ওকে খুব সুন্দর দেখাচ্ছিল। যখন ও নিজের বেস্ট ফ্রেন্ড অনুর গিফট খুলল, তখন সেটাকে দেখে ও ভীষণ ইমোশনাল হয়ে পড়ল। এই সবের কি দরকার ছিল বল? কত দামি হয়তো এই জিনিসগুলো। আরে তুইও না, তোর কাছে তো এগুলো কিছুই না। চল এবার তাড়াতাড়ি এগুলো পরে নে তো। আমি চাই তুই বিয়ে করবি যখন তোর পায়ে এই নুপুরটা থাক। শীতল খুব খুশি হয়ে সেই নুপুরগুলো পরে নিল। তখনই শীতলের বৌদি তাকে ডাকার জন্য ঘরে ঢুকল। আরে শীতল, বরযাত্রীরা এসে গেল আর তোমরা এখনো গল্প করছো। আর এই তুমি কি পড়ছো? বৌদি, অনু আমার জন্য একটা নুপুর এনেছে, সেটাই পরব। আচ্ছা, এই নুপুরটা একটু আলাদা মনে হচ্ছে না? নুপুরের মধ্যে এত কালো মতি বসানো, আর এই কালো কার বাঁধা, এইভাবে এটা বানানো কেন? হতে পারে প্যাকিং করার সময় এই কালো কারটা মাঝখানে ঢুকে গেছে। কি যায় আসে তাতে? কালো কারই তো এটা। চলো যাওয়া যাক, বরযাত্রীদের বেশি অপেক্ষা করানো ঠিক না। শীতল তাড়াতাড়ি সেই নুপুরগুলো পরে নেয়, আর তার বৌদি এবং অনু ওকে স্টেজে নিয়ে যায়। বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর শীতল শ্বশুরবাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হয়। যখন ও শ্বশুরবাড়ি গিয়ে পৌঁছয়, তখন ওর শাশুড়িমা ওকে বরণ করার জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু যেই না উনি নতুন বউকে বরণ করার চেষ্টা করলেন, হঠাৎ করে প্রদীপ নিভে গেল। হে ভগবান, এটা তো অনেক বড় অশুভ ব্যাপার। কোনো হাওয়া নেই, তারপরেও প্রদীপ নিভে গেল কি করে? আরে তুমিও না মা, ছোট ছোট ব্যাপার নিয়ে বড্ড বেশি টেনশন নিয়ে নাও। প্রদীপই তো নিভেছে, আরেকবার জ্বালিয়ে নাও। এই রকম পরিস্থিতিতে যাতে সবার টেনশন না বেড়ে যায়, সেই জন্য অনিতা আবার প্রদীপ জ্বালানোর চেষ্টা করল। কিন্তু অনেক চেষ্টা করেও প্রদীপের শিখা জ্বলল না। আরে এই প্রদীপটা তো জ্বলছেই না। কোনো ব্যাপার নয়, আমরা বরণ ছাড়াই ঘরে প্রবেশ করছি। না বাবা, দাঁড়া। অনিতা অনেক চেষ্টা করে কোনো রকমে প্রদীপটা অবশেষে জ্বালাল। কিন্তু ঠিক করে বরণ পর্ব শেষ করার আগেই ওই প্রদীপটা আবার নিভে যায়। অনিতার মনে অদ্ভুত এক চিন্তা বাসা বাঁধল, কিন্তু ও বরণের থালাটা পাশে রেখে দিল আর শীতলের দিকে ফিরে চাইল। বৌমা, ডান পা দিয়ে কলসি ফেলে ঘরের ভেতর এসো। শীতল একেবারে স্থির দাঁড়িয়েছিল। ও চাল ভর্তি কলসিটা ফেলে দিল। এটা এটা তুমি কি করলে বৌমা? আমি বললাম না, ডান পা দিয়ে। এমনিতেও আমি প্রথম থেকে চিন্তিত, তার উপরে আর একটা অশুভ কাজ। মা, তুমি তো জানো এইসব ব্যাপার আমার একদম পছন্দ নয়। আরে কলসিটা তো ফেলার ছিল, সেটা ডান পায়ে হোক বা বাঁ পায়ে, তাতে কি আসে যায়? আর তাছাড়া আমরা ভীষণ ক্লান্ত। যদি বরণের কাজ শেষ হয়ে থাকে তাহলে আমরা ভেতরে চলে আসি। অমন শীতলকে নিয়ে ভেতরে চলে এলো, কিন্তু ওর মায়ের মন বারবার কু গাইতে লাগল। একসাথে দুটো অলক্ষণে ঘটনা তার মনকে অস্থির করে তুলল। শীতল নিজের ঘরে ঘোমটা পরে নিজের বিছানায় চুপচাপ বসেছিল। খানিকক্ষণ পর অমন ঘরে এলো। আরে এবার তো তুমি তোমার ঘোমটাটা সরিয়ে নাও। শীতল অমনের কথার কোনো উত্তর দিল না। তখন অমন হাসতে হাসতে শীতলের দিকে এগিয়ে গেল ও শীতলের ঘোমটা তুলে ধরল। কিন্তু সেখানে অন্য কেউ ছিল।
যার মুখটা পুরোপুরি পুড়ে গিয়েছিল আর মুখের থেকে অনবরত রক্ত পড়ছিল। এটা দেখে অমন চিৎকার করে উঠল আর ও নিচে পড়ে গেল। আর তখনই ওর কানে দরজা খোলার শব্দ এলো। ও মুখ ফিরিয়ে দেখল শীতল হাতে দুধের গ্লাস নিয়ে ঘরের ভেতর প্রবেশ করছিল। এটা দেখে অমনের পায়ের তলা থেকে মাটি সরে গেল। আরে তুমি এইভাবে নিচে শুয়ে আছো কেন? কি হয়েছে? তুমি তুমি তো এইমাত্র ঘরেই ছিলে, তাই না? বাইরে থেকে এলে কি করে? কি? আমি তো তোমার জন্য দুধ আনতে গেছিলাম, আমি তো ঘরে আসিনি। কি? তাহলে ও কে ছিল? আচ্ছা আচ্ছা, তুমি আমাকে ভয় পাওয়ানোর চেষ্টা করছো। খুব ভালো করে জানি আমি তোমায়, কিন্তু এইবার আমি তোমার কথায় মোটেও ভয় পাবো না। অমন কিছুই বুঝতে পারছিল না যে একটু আগে তার সাথে কি ঘটেছিল। অমন সাহস করে উঠে দাঁড়াল। শীতল হাসতে হাসতে তার হাতে দুধের গ্লাস ধরিয়ে দিল, কিন্তু যেই না অমন দুধ খেতে গেল তার চোখ বড় বড় হয়ে গেল। দুধের ভেতর পোকা কিলবিল করছিল আর দুধের রং রক্তের মতো লাল হয়ে গিয়েছিল। আহ! কি হলো? তুমি দুধের গ্লাসটা ফেলে দিলে কেন? তুমি দেখনি কতগুলো পোকা এই দুধের মধ্যে কিলবিল করছিল? কি? পোকা? কি সব বলছো তুমি? ওকে, হতে পারে আজকের দিনটা ভীষণ হেট্রিক ছিল, তাই তোমার এরকম হচ্ছে। তুমি হয়তো ক্লান্ত, তুমি এখন ঘুমিয়ে পড়ো, কাল আমরা কথা বলবো। এই কথা বলে শীতল অমনের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসল। অমন শীতলের দিকে তাকাতেও পারছিল না, তাই অমন চুপচাপ শীতলের পাশে গিয়ে শুয়ে পড়ল। কিন্তু ঘুম ওর কিছুতেই আসছিল না। ও বারবার এপাশ ওপাশ ফিরছিল। ওর কানের মধ্যে তখন যেন কেউ ফিসফিস করে কথা বলছিল। যখন চোখ মেলল তখন দেখল শীতল ঘরে নেই, কিন্তু তখনও ওর কানে কেউ ফিসফিস করে কথা বলছিল। তখনই ওর মনে হলো যে বাথরুমে কল থেকে জল পড়ছে। ও ধীরে ধীরে উঠল এবং বাথরুমের দিকে এগিয়ে গেল। দরজা অর্ধেকটা খোলা ছিল। ও যেই না দরজা খুলল, দেখল যে কল খোলা আর বাথরুমের এক কোণায় শীতল পিছন ফিরে বসেছিল। মনে হচ্ছিল যেন ও খুব হেসে হেসে কারোর সঙ্গে যেন কথা বলছে। এটা দেখে অমন ভীষণ ভয় পেয়ে গেল। শীতল, তুমি এখানে কি করছো? আর কার সাথে কথা বলছো তুমি? যেই না শীতল অমনের গলার স্বর শুনল, ও অদ্ভুতভাবে কাঁদতে শুরু করল। শীতলের কান্না হঠাৎ বন্ধ হয়ে গেল আর ও হঠাৎ পেছন দিকে ঘাড় ঘোরাল। ওর মুখটা কোনো মানুষের ছিল না, একটা মৃতদেহের মতো লাগছিল। ওর চোখ দুটো ঢুকে গিয়েছিল, ঠোঁট থেকে রক্ত পড়ছিল আর ও রাগ নিয়ে অমনের দিকে তাকিয়েছিল। ওকে দেখে অমনের পা ভয়ে কাঁপতে লাগল। তখন হঠাৎ শীতল রেগে গিয়ে ওর দিকে এগিয়ে এলো আর ও অমনের গলা ধরে ওকে হাওয়ায় তুলে ধরল। শীতল, শীতল, ছাড়ো আমাকে। তোর শীতল নয়, এই শীতল এখন আমার। তুই যদি ভুল করে ওর কাছাকাছি আসিস তাহলে আর বাঁচবি না। শীতল এখন শুধুমাত্র আমার, আর একে আমি আমার সাথে নিয়ে যাবই। শীতলের মুখ থেকে এই কথা শুনে অমনের চোখ দুটো ফেটে বেরিয়ে আসতে লাগল। পরের মুহূর্তেই শীতল তাকে কোনো খেলনার মতো একটা দেওয়ালের দিকে ছুঁড়ে দিল। অমনের মাথা থেকে রক্ত পড়তে লাগল আর সেখানেই অমন অজ্ঞান হয়ে গেল। সকালে যখন শীতলের চোখ খুলল তখনও দেখল অমন মাটিতে পড়ে আছে আর তার চারদিকে অনেক রক্ত ছড়িয়ে আছে। ওর জোরে চিৎকার শুনে বাড়ির সবাই ঘরের ভেতর চলে এলো। দেখুন না মা,
আমানের এসব কি হয়ে গেল? ও মাই গড, দাদার তো খুব গুরুতর আঘাত লেগেছে মনে হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব দাদাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। ওরা যত তাড়াতাড়ি সম্ভব আমানকে হসপিটালে নিয়ে গেল। ডাক্তার ওকে সাথে সাথে এমার্জেন্সিতে অ্যাডমিট করে নিল। ডাক্তার বললেন যদি ওনাকে আনতে একটুও দেরি হতো তাহলে ওনাকে বাঁচানো খুব কঠিন হয়ে যেত। আর আমি তো এটাই বুঝতে পারছি না যে আপনারা এনাকে এত দেরি করে আনলেন কেন। এনার তো মোটামুটি ঘণ্টা 3 আগেই আঘাত লেগেছে। কি 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 3 ঘন্টা আগে? কিন্তু তখন তো ঘুমাচ্ছিল, তাই না? আর আর যদি আঘাত পেয়ে থাকে তাহলে আমি জানতে পারলাম না কি করে? আমার তো মনে হয় এই সব কিছু তুই করেছিস। যখন থেকে এই বাড়িতে তুই পা রেখেছিস একটার পর একটা অশুভ ঘটনা ঘটেই চলেছে। আরে এইসব তুমি কি বলছো মা? এতে বৌদির কি দোষ আছে বলো তো? বৌদি, তুমি মায়ের কথায় কিছু মনে করো না। দাদার যখনই কিছু হয়ে যায় মা খুব চিন্তায় পড়ে যায়। অনিতা শীতলের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে। 3 দিন পর অমনকে হাসপাতাল থেকে ডিসচার্জ করে দেয়। ও নিজের বাড়িতে তো ফিরে এলো, কিন্তু এখন শীতলের কাছে যেতেও ভয় পেতে লাগল। এই নাও, খাবারটা খেয়ে নাও। কত দুর্বল দেখাচ্ছে তোমাকে। আমি তো এটাই বুঝতে পারছি না, রাত্রেবেলা যদি তুমি এতটাই চোট পেয়ে থাকো সেটা লাগলোই বা কিভাবে? আর যদি তুমি চোট পেয়েই থাকো তাহলে আমি জানতে পারলাম না কেন? অমনের মুখ থেকে কোনো কথা সরল না। ও এতটাই ঘাবড়ে গিয়েছিল যে কিছু বলার মতো সাহসই পাচ্ছিল না। শীতল ওকে খাবার খাওয়ানোর জন্য এক গাল ওর মুখের দিকে এগিয়ে দিল, কিন্তু অমন ভয় পেয়ে ওর হাত সরিয়ে দিল। আরে এটা কি করছো তুমি? আর তুমি আমার সঙ্গে এরকম বিহেভ কেন করছো? অমন খুব ভয় পেয়ে গিয়ে শীতলের দিকে তাকিয়েছিল। শীতল আবার থালা থেকে এক গাল খাবার নিল এবং অমনের দিকে বাড়িয়ে দিল। এবার অমন তার হাত থেকে খাবারটা খেয়ে নিল, কিন্তু তখনই শীতলের পিছন দিকে এক ভয়ানক ছায়ামূর্তি চলে এলো। সেই ছায়ামূর্তি রেগে গিয়ে অমনের দিকে তাকিয়েছিল। অমন ভয় পেয়ে গিয়ে পিছনে সরে গেল, আর পরমুহূর্তেই সেই ছায়ামূর্তি অদৃশ্য হয়ে গেল। আর তখনই শীতলের মুখে সেই ভয়ানক হাসি ছড়িয়ে পড়ল। অমন ভীষণ ভয় পেয়ে গেল। ও ভীষণ ঘাবড়ে গিয়ে ঘর থেকে দৌড়ে পালিয়ে যেতে গেল। আমান, কি হয়েছে তোর? তুই এত ভয় পেয়ে কোথায় পালাচ্ছিস? আপনাকে দেখে তো এমন মনে হচ্ছে যেন আপনি কোনো ভূত দেখে নিয়েছেন। একে তো ও ভয় পেয়ে আছে, তার উপরে তুই এইভাবে কথা বলছিস। সত্যি এখনকার দিনের মেয়েদের মধ্যে বুদ্ধি বলে তো কিছুই নেই। অনিতার এই কথা শুনে শীতলের চোখমুখ অদ্ভুতভাবে বদলে গেল। ও রাগে নিজের মুঠি বন্ধ করে নিজের ঘরে চলে গেল। এই বুড়িটা আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে, একে এবারে সরাতেই হবে। রাত্রে তখন সবাই ঘুমোচ্ছিল। অমন আজ রাতে নিজের ভাই রাহুলের সঙ্গে শুয়েছিল। তখন হঠাৎ রাত 1টার সময় অনিতার কানে হঠাৎ খটমট আওয়াজ এলো। এত রাত্রিবেলা এরকম কিসের আওয়াজ আসছে? অনিতা বিছানা থেকে উঠল আর বাইরের দিকে এগিয়ে গেল। আওয়াজটা কিচেন থেকে আসছিল। যখন ও কিচেনে পৌঁছল, গিয়ে দেখল জানলা খোলা রয়েছে, আর শীতল জানলা দিয়ে বাইরে তাকিয়েছিল। ও হেসে হেসে কারোর সঙ্গে কথা বলছিল। এত রাত্রিবেলা ও জানলা খুলে কার সঙ্গে কথা বলছে? অনিতার কথা শীতলের কানে যেতেই হঠাৎ ও ভীষণ শান্ত হয়ে গেল। ও ধীরে ধীরে পেছন ঘুরে দেখল। ওর মুখটা কোনো মৃত মানুষের মতো মনে হচ্ছিল, একেবারে সাদা, আর চোখ দুটো কালো ভেতরে ঢুকে যাওয়া। অনিতা এই রূপ দেখেই জোরে চিৎকার করে উঠল। এইসব তোর কি হচ্ছে রে বৌমা? অনিতা বুঝতে পেরে গেছিল যে তার বৌমা কোনো অশুভ শক্তির কবলে পড়েছে। ও নিজের হাতে পড়ে থাকা রুদ্রাক্ষের ব্রেসলেটটা খুলে নিল আর সাহস করে শীতলের দিকে এগিয়ে গেল। ও জোরে জোরে মন্ত্রের জপ করতে লাগল। তখনই শীতল ওর দিকে রেগে গিয়ে তাকালো। চুপ কর বুড়ি, এই মন্ত্রের জপ বন্ধ কর।
যদি তুই চুপ না করিস তাহলে চিরকালের মতো চুপ করিয়ে দেব তোকে। শীতল শুধু আমার, আর ওকে আমার থেকে দূরে কেউ করতে পারবে না। ভয়ে অনিতার পুরো শরীর থরথর করে কাঁপছিল, কিন্তু তবুও ও মন্ত্রের জপ করা বন্ধ করল না। ওই রুদ্রাক্ষের ব্রেসলেট জোর করে শীতলের হাতে পরিয়ে দেওয়ার চেষ্টা করল। তখনই হঠাৎ জানলার বাইরে থেকে একটা কালো বিড়াল লাফ দিয়ে ঘরে ঢুকল, আর সেই বিড়াল অনিতার হাতের ওপর ঝাঁপিয়ে পড়ল। অনিতার হাত থেকে রুদ্রাক্ষের ব্রেসলেট অনেকটা দূরে গিয়ে পড়ল, আর ওর মনোযোগও নষ্ট হয়ে গেল। যেই না ও এক মুহূর্তের জন্য মন্ত্র জপ করা বন্ধ করল, শীতল ওর দিকে ভয়ঙ্করভাবে এগোতে লাগল। কিন্তু তখনই অনিতা আবার সাহসে ভর করে আবার মন্ত্র জপ করা শুরু করল। শীতল যন্ত্রণা আর রাগে জোরে জোরে চিৎকার করতে লাগল। ওর চিৎকার শুনে রাহুল আর অমনের ঘুম ভেঙে গেল। দুজনে ছুটে ছুটে রান্নাঘরে এলো। সেখানে পৌঁছে ওরা যা দেখল তা দেখে ওদের শ্বাস আটকে গেল। অমন বুঝতে পেরেছিল যে আসলে কি ঘটনা ঘটেছে। ও দেখল ওর মায়ের রুদ্রাক্ষের ব্রেসলেট মাটিতে পড়ে আছে। সেটাকে তাড়াতাড়ি তুলে ও নিজের মায়ের হাতে পরিয়ে দিল। কিন্তু যেই না ব্রেসলেট অনিতার হাতে গেল, শীতল সেটা জোরে ধাক্কা দিয়ে আবার দূরে ফেলে দিল। তখনই রাহুল কোনো সময় নষ্ট না করে বাড়ির মন্দিরের দিকে ছুটল। ও সেখান থেকে গঙ্গাজল নিয়ে এলো আর শীতলের ওপর ছিটিয়ে দিল। গঙ্গাজলের স্পর্শ পেয়েই শীতল মাটিতে পড়ে গেল। ওর শরীরটা থরথর করে কাঁপছিল, আর একটু পরেই ও অজ্ঞান হয়ে গেল। ওরা ওকে সাথে সাথে তুলে নিয়ে ঘরে গিয়ে শুইয়ে দিল। এসব এসব কি হচ্ছে? কি হয়েছে কি বৌদির? আমার তো প্রথম দিন থেকেই একটা গণ্ডগোল মনে হচ্ছিল। বৌমার তো কিছু একটা হয়েছে, একটার পরে একটা অশুভ ঘটনা। আমার মনেই হচ্ছিল। তুই তো বৌমাকে এত বছর ধরে চিনিস, তুই কি এর আগে কখনোই এটা বুঝতে পারিসনি? তুই যখন জানিসই যে ওর সঙ্গে এইসব ঘটনা ঘটে, তাহলে তুই ওকে বিয়ে করলি কেন? না মা, এসব ওর সাথে এর আগে কখনো হয়নি। এসব কিছু বিয়ের রাত থেকে শুরু হয়েছে। হয়তো ওই সময়ই ওর সাথে কিছু ঘটে থাকবে। ওই রাত্রেও শীতলের মধ্যে এক আত্মা ভর করেছিল, ওই আমার ওই দুর্দশা করেছিল। কিন্তু আমি তোমাকে কিছু বলিনি যাতে তুমি চিন্তা না করো। আমি আজ সকালে এক বাবার কাছেও গিয়েছিলাম। উনি আমাকে বলেছেন যে আগামীকাল অমাবস্যার রাতে আমাকে শীতলকে ওনার কাছে নিয়ে যেতে হবে। তার আগে উনি কিছুই করতে পারবেন না। আমি ওকে আগামীকাল বাবার কাছেই নিয়ে যেতে চাইছিলাম, কিন্তু তার আগেই এসব হয়ে গেল। ভালো ব্যাপার তো এটাই যে আমরা দুজন সময় মতো চলে এসেছি, তা না হলে হয়তো তোমার সাথে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত। যতদিন আমাদের রক্ষাকর্তা আমাদের বাঁচাবেন, ততদিন আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না। কিন্তু আমান, তোর কথা অনুযায়ী যদি বিয়ের পরে এইসব কিছু শুরু হয়ে থাকে, তাহলে এটা ঠিক যে তোদের বিয়ের সময় ওর সঙ্গে কেউ কিছু করেছে। আর একবার যদি বিয়ের সময় কোনো মেয়ের সঙ্গে কোনো আত্মাকে জুড়ে দেওয়া যায়, তাহলে সেই আত্মা কখনো সেই মেয়ের পিছু ছাড়ে না, আর ওই আত্মা ওর সঙ্গে করে সেই মেয়েটাকে নিয়ে যায়।